ঝরে বলে উঠলো যে এই মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, এই সাংবাদিককে এই ধরতার সাংবাদিক, হ্যাঁ, তেরে এসে চাপাতি দিয়ে আমাকে কোপটা দেবে। আমার আইডি কার্ডটা বের করে আমি বলছি, ভাই আমি ফেস দ্য পিপল, মানে আমার কাপড়ই শুয়ে গেছে এরকম একটা অবস্থা। ফেস দ্য পিপল সত্যি কথা বলে, এই ওকে ছেড়ে দে। তখন উনি বললো যে এই ফেস দ্য পিপল সত্যি কথা বলে, ওকে ছেড়ে দে। লাইভ লোকেশনটা পাঠান, কাউকে জিজ্ঞাসা করতে ভয় লাগছে। ওরা যে ব্রিজটা ছিল সেই ব্রিজে তো কিছু আন্দোলনকারী আছে, আক্রমণকারী আছে, আর সামনের ব্রিজে এই তখন আমরা পড়ে গেলাম এই দুই ব্রিজের মাঝখানে। পুলিশরা তাদের কাছে পরাজিত হয়ে গেছে। অধিকাংশই হচ্ছে অল্প বয়সী, মানে এই 15-16 বছর, মানে 80% লোকে আমি দেখেছি যে খুব মানে চ্যাংড়া পোলাপান যেটাকে বলে। সুপ্রিয় দর্শক, ফেস দ্য পিপলের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মাহেরা আফরোজ। গতকাল গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। পরিকল্পিত এই হামলায় ব্যাপক মারধর, রক্তপাত ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। গতকাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের ফেস দ্য পিপল প্রতিনিধি। ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা শুনবো ফেস দ্য পিপল সাংবাদিক শেখর আজাদের কাছ থেকে। আমি গতকালকে এনসিপির প্রোগ্রাম ছিল গোপালগঞ্জের পৌরসভার পৌর মাঠে দুপুর 12টায়। আমি ঢাকা থেকে বের হই 8:30টায়। যখন ভাঙা পার হলাম, ভাঙা পার হয়ে যখন গোপালগঞ্জে ঢুকলাম কাশিয়ানী উপজেলায়, তখনই আমি দেখলাম আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা গাছ কেটে, রাস্তার গাছ কেটে রাস্তায় ফেলে, রাস্তা অবরোধ করে তারা মিছিল করছে। এটাতে আমি সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গেলাম যে এখনই আমার কাজ শুরু হচ্ছে। আমি মোবাইলটা বের করে সামনের দিকে আগাচ্ছি। কিছু দূর যেতেই একজন খুব জোরে বলে উঠলো যে এই মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। ফুটেজ নেওয়ার কথা আগে বলছে, নিষেধ করেছে। আমি আরও একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা কি ফুটেজ নিতে পারি? না না না, ফুটেজ নেওয়া যাবে না। তারপরে আমি আর ট্রাই করিনি। পরবর্তীতে আরেকটু সামনে আগাতেই, মানে মিছিলটা কিন্তু রানিং, দাঁড়ায় নাই তারা, মিছিলটা রানিং যাচ্ছে। আমি আরেকটু আগায়ে আরেকজনের মুখে, মানে আমি কিন্তু গাড়িতে, বাইকে রানিংয়ের উপরে আছি, আস্তে আস্তে সব বাস দাঁড়ায় আছে, খুব জোরে যাওয়ার তো সুযোগ নেই, মানুষজন ঠেলে আস্তে আস্তে আমি যাচ্ছি। সামনের দিকে এগোনোর পরে আমি যখন গোপালগঞ্জ শহরে পৌঁছালাম, তারপরে আমি স্পটে যেয়ে তো দেখি রণক্ষেত্র, মানে পুলিশের গুলি, ফাঁকা গুলি, তারপরে গুলির আওয়াজ, ভিতর থেকে আওয়াজ, মানে মেইন স্পট থেকে আমি কিন্তু দূরে। আমি যেহেতু তখন মানে অলরেডি গোলাগুলি শুরু হয়ে গেছে, আমার মেইন স্পট পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নেই। আমি মূলত আসলে একদম সাংবাদিকরা যারা, সাংবাদিক আরও অনেক ছিল, তারা মূলত ওই স্পটটাতে ছিল। এই জন্য তারা যে প্রশাসন, মানে যৌথ বাহিনী, যে পুলিশ আর্মি ছিল ওখানে, তাদের মধ্যে ছিল, তাদের একটা প্রোটোকলের মধ্যেই ছিল। কিন্তু আমি ওই পর্যন্ত যাওয়ার আসলে সুযোগ পাইনি, কারণ আমি একটু লেটে গিয়েছি। এই জন্য আমি বাইরেই দেখলাম যে তারা সবার হাতে লাঠি, তারপরে ইট পাটকেল ছোড়াছড়ি চলতেছে। এরকম পরিস্থিতি আমি ওইখানে যেই সঙ্গে সঙ্গে আমি আমার ব্যাগ থেকে মোবাইল এবং ট্রাইপড বের করে আমি লাইভে চলে গেলাম। লাইভে যাওয়ার মনে হয় আমি 2 মিনিট লাইভটা চালাতে পারছিলাম। তারপরেই আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে এই সাংবাদিককে এই ধরতার সাংবাদিক, হ্যাঁ। তারপরে আমি বুঝতে পারলাম যে অবস্থা ভালো না। পরে আমি সঙ্গে সঙ্গে মোবাইল, লাইভে তখনও আমার মোবাইলটা ছিল, আমি ভিতরের দিকে, মানে সামনে যে একটা গলি রাস্তা আছে, সেই গলি রাস্তার দিকে আমি আগাতে থাকলাম একটু জোর পায়ে। তারপরে যখন দেখলাম যে তারা তেড়ে আসছে আমার দিকে, আমি তখন মোটামুটি দৌড়ই দিলাম। হ্যাঁ, দৌড় দেওয়ার পরে তারপরে আমি যে গলিতে ঢুকছি, গলিতে ঢুকে দেখি যে আরও অনেক অনেক মানুষ, মানে এদিকে তো কম মানুষ, ওইদিকে আরও বেশি মানুষ, সবার হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র। ওই গলির মধ্যে যাওয়ার পরেই আমাকে ধরে ফেললো 4-5 জন। হ্যাঁ, ধরে এই সাংবাদিক, কোত্থেকে আসছি, কিসের সাংবাদিক, হ্যাঁ, এই টাইপের কথা, মানে আমার কোনো কথাবার্তা বলার সুযোগ নাই, মানে ওরা মার শুরু করবে এরকম একটা সিচুয়েশন। এবং ওই যে আগে যে আমার পিছনে তেড়ে আসছিল, ওরা ততক্ষণে ওই ছেলেটার হাতে চাপাতি, ওই চাপাতি, ও তেড়ে এসে চাপাতি দিয়ে আমাকে কোপটা দেবে। ঠিক তখনই একটা মানুষ বলে বলে বসলো, এই দাঁড়া, কিসের সাংবাদিক। আমি তখন পকেট থেকে, মানে আমি তো তখন বুঝতে পেরেছি যে
খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছি। আমি তখনই আমার আইডি কার্ডটা বের করে আমি বলছি, ভাই আমি ফেস দ্য পিপল, মানে আমার কাঁপুনি শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা। তখন ওই ফেস দ্য পিপলের হচ্ছে উনি দেখে বলছে যে মানে আমি খুব চমকে গেলাম। সে বলতেছে ফেস দ্য পিপল সত্যি কথা বলে, এই ওকে ছেড়ে দে। এরকম। এটা কি মানে ছাত্রলীগের আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল নাকি স্থানীয় হ্যাঁ, লোকজন এটা ছিল? এটা তো আর এখানে ওই যারা আক্রমণকারী তারাই, হ্যাঁ, তারাই। ওই ওনারই একজন নেতৃত্ব স্থানীয় হয়তো সে, হুম, হুম, মানে তার অর্ডার তারা শুনলো, যারা ওইরকম ক্ষিপ্ত লোকজন তার কথা শুনলো, তার মানে সে তো তাদেরই লোক, তাদেরই বাইরের লোক। লোকের কথা তো হুম। তারা শুনতো না। ওইরকম একটা মানে উদগ্রতা তাদের মধ্যে, তারা তো বাইরের কোনো কথা শুনে আমাকে ছাড়বে না। তখন উনি বললো যে এই ফেস দ্য পিপল সত্যি কথা বলে, ওকে ছেড়ে দে। তারপরে উনি আমাকে হচ্ছে একটা রিক্সা ডেকে আমাকে রিক্সায় উঠায় বললো যে আপনি চলে যান, হচ্ছে এখান থেকে চলে যান। আমি সঙ্গে সঙ্গে, আমার সাথে আরেকজন ছিল, সেই ছেলেটা এবং আমরা দুজন রিক্সায় চলে আমরা ওই ঘটনাস্থল থেকে মানে লোকালয়ে চলে গেলাম আর কি। রিক্সারাই নিয়ে গেলাম আমাদেরকে। আমরা লোকালয়ে যে যাচ্ছি মানে আমরা কিন্তু মূল স্পট থেকে আমরা লোকালয়ে চলে গেছি, তারপরেও মানে সেই স্তব্ধতা, মানে চারিদিকে কেমন যেন মনে হচ্ছে যে কি একটা ভয়াবহতা চলতেছে, মানে লোকজন নাই, তারপরেও কেমন যেন একটা থমথমে পরিবেশ। হ্যাঁ, যারা আমাদেরকে দেখছে, হ্যাঁ, আমাদের হাতে তো ট্রাইপড মোবাইল আছে, যারা আমাদেরকে দেখছে মানে কেমন যেন তাকাচ্ছে। হ্যাঁ, খুবই একটা ভয়াবহ একটা পরিবেশ। কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ থাকার পরে একদম ঠিক কাছাকাছি আমাদের ভিতরে আমাদের সহকর্মী আরও যারা ভিতরে ছিল মানে মূল স্পটে ছিল, তাদের একজনকে ফোন করে বললাম যে ভাই লাইভ লোকেশনটা পাঠান, কাউকে জিজ্ঞাসা করতে ভয় লাগছে, লাইভ লোকেশনটা পাঠান, আমি লোকেশনটা দেখে চলে আসি সামনের দিকে। এইভাবে মোটামুটি তাদের সাথে মিশে সামনের দিকে আগায়ে আমরা হচ্ছে একদম মূল স্পটে চলে গেলাম আস্তে আস্তে। মূল স্পটে যাওয়ার পরে সেইখানে আমরা তখন হচ্ছে সমন্বয়কদের বের করা হচ্ছে, মানে সেনাবাহিনীর যে ট্র্যাঙ্কগুলো যে সাজানো, তখন ওদের বের করা হচ্ছে মাত্র। আমরা যদিও পরে জানতে পেরেছি আমি যে এর মধ্যে ওরা ছিল। আমি যে দেখি যে সেনাবাহিনীর সাজোয়া যে ট্যাঙ্কগুলো এবং সেনাবাহিনীর যে গাড়িগুলো তারা সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছে এবং সেনাবাহিনীর যারা আছে তারা বাঁশি দিচ্ছে, পুলিশ, প্রচুর পুলিশ, মানে শত শত পুলিশ, তারপরে হচ্ছে এসপিবিএন এর সদস্যরা। আচ্ছা, ওইখানে যাওয়ার পরে আমি একটা জিনিস জানতে চাইবো, এত সেনা সদস্য এবং পুলিশ মোতায়েনের পরেও আমরা যে পরিমাণ ভয়াবহতা দেখেছি, এটা কি আপনি কিভাবে দেখছেন? এটার কারণ হচ্ছে, হ্যাঁ, এটার কারণ হচ্ছে ওরা সংখ্যাই ছিল অনেক, মানে পুলিশ সেনাবাহিনী সবাই আছে ঠিক আছে, কিন্তু তাদের থেকে এদের সংখ্যাটা মানে ওই জায়গাটা যেখানে ঘটনাটা ঘটেছে এই জায়গাটা কিন্তু হচ্ছে একটা লেকের পাশে, যে মাঠটা, হ্যাঁ, এই চারদিকে মানে লেকের ওই পাশে, তারপরে আশেপাশে যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলোর মাথায়, বিল্ডিংগুলোতে মানে লোকে ঠাসা। ওরা মানে পূর্ব পরিকল্পিতভাবেই আর কি ওরা অ্যাটাক করবে। এই জন্য প্রচুর মানুষ, এইটা ঠেকানোর জন্য যে পরিমাণ ফোর্স দরকার, যে পরিমাণ যৌথ বাহিনীর সদস্য দরকার, তত আসলে ছিল না। ওরা মানে যখন হচ্ছে এনসিপির ইসে যে তাদের বক্তব্যর শেষে পরেই যে আঘাতটা হাঁটে, তখন সবাই একসাথে মানে চারদিক থেকে, এক দিক থেকে না, মানে সামনে থেকে পিছন থেকে এরকম না, চারদিক থেকে আক্রমণ করেছে। মানে এত বেশি হচ্ছে আক্রমণকারী ছিল, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সদস্য ছিল, যেটা কন্ট্রোল করা খুবই মুশকিলে পড়েছিল। সেনাবাহিনী যখন আসছিল তখন হয়তো কিছুটা কন্ট্রোলে ছিল। আমি যখন যেয়ে দেখলাম, যেটা বলছিলাম আর কি, আমি যেয়ে দেখলাম যে আমি তখন ওখানে যেয়ে লাইভ শুরু করলাম এবং হচ্ছে তখন ওই সেনাবাহিনী গাড়িগুলো বের হচ্ছে, পুলিশ সেনাবাহিনী সবাই আছে। আস্তে আস্তে ওরা সামনের দিকে হাসপাতালের দিকে আগালো, আমরাও সাথে সাথে গেলাম। আর আশেপাশে সবাই তখনও মানে এই যে তার আগে আমি যে যখনকার ঘটনা বলছি, তার আগে কিন্তু প্রচুর সংঘর্ষ হয়েছে ওখানে, অনেক সংঘর্ষ হয়েছে, গুলি চালিয়েছে, অনেকের গুলি লেগেছে দেখেছি। কিন্তু এই যে আক্রমণকারীরা ছাত্রলীগ বা যুবলীগ, এরা কেউই কিন্তু জায়গা থেকে চলে যায় নাই, সব একটু দূরে আছে। ওই দেখা যাচ্ছে সবাইকে ওই ব্রিজের উপরে, সামনের ব্রিজের উপরে, ওইখানকার জায়গাটা আবার ওই যে লেকের ধার দিয়ে ওই যে হাতির ঝিলের মতো ব্রিজ দেয়া, কিছুক্ষণ পরপর ওই ব্রিজের উপরে ওরা দাঁড়াই আছে। তারপরে পুলিশ থেকে হালকা একটু সামনে আগায় দেখা যাচ্ছে যে ওরা, যেটা আমার লাইভেও দেখা গেছে
যে ওরা কিছুক্ষণ পর পর ইট পাটকেল ছুটতেছে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি হ্যাঁ, করতেছে। এবং আমাদের লাইভ চলাকালীন অবস্থায় যে আপনাকে বাধা দেওয়া হয়েছে, হুম, হুম, হুম। তোপের মুখে পড়েছেন, যে সেটা আমাদের লাইভে হ্যাঁ, আছে অলরেডি। হ্যাঁ, সেটা ওই যে প্রথম ঘটনা, প্রথম যখন আমি ঘটনায়, প্রথম হ্যাঁ। যাই তোপের মুখে বললাম ওইটা। আর এই লাইভে তখন আমি তো পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে, তখন আর ওরা, আমি যখন পুলিশ সেনাবাহিনী যেদিকে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, আর দূর থেকে আন্দোলনকারীতে দেখানোর চেষ্টা করছি, আক্রমণকারীতে দেখানোর চেষ্টা করছি। তো এরকম ঘটনা প্রায় ঘন্টাখানিক এভাবেই চললো। আমি ওদের সাথেই, ওরা সামনে আগাচ্ছে, এক এক গলিতে যাই ওয়ার্নিং দিচ্ছে আপনারা এখান থেকে চলে যান, আর ওই ট্যাঙ্কগুলো সামনে আগাই যাচ্ছে। পরে যখন হচ্ছে সেনাবাহিনীর গাড়িগুলো বের হলো, সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেল, তখন পুলিশ এবং হচ্ছে এসপিবিএনের সদস্যরা তারা আবার জায়গায় চলে আসলো, জায়গা বলতে পৌর মাঠের দিকে চলে আসলো। আমরাও সাথে সাথে তাদের সাথে চলে আসলাম। কিন্তু এখানে এসেও দেখি ভয়াবহতা কিছুটাও কমে না, একটু কমে নাই। ওরা সবাই ওই যেখানে ছিল ওইখানেই আছে। এই যখন সেনাবাহিনী চলে গেল তখন এই পুলিশ এবং যে এসপিবিএনের সদস্যরা তারা তখন অসহায় হয়ে গেল। হ্যাঁ, তখন মাঝে মাঝেই একটু পরপরই ধাওয়া দিচ্ছে, ওদেরকে ধাওয়া দিচ্ছে কিছু, তো মানে সামনে আগাবে যে সেই, আমার যেটা মনে হচ্ছিল তারা আসলে একটু অসহায় ছিল। হ্যাঁ, ইভেন এমন ঘটনা আমরা দেখেছি, পুলিশ সেনাবাহিনীর কাছে বলছে যে ভাই আমাদেরকে বাঁচান, ঠিক আছে, এরকম আকুতি মিনতি করতেও আমরা দেখেছি চোখের সামনেই। কারণ ওরা তো আক্রমণকারী অনেক মানুষ। পরে আমরা ওইখানেই প্রায় আধা ঘন্টা মতো ছিলাম। ওইখানে যে আর একটা বিভৎস কাহিনী ঘটলো সেটা হচ্ছে যে সেনাবাহিনী তো ততক্ষণ চলে গেছে, আমরা ওই জায়গাটাই, মানে পৌর মাঠের ওই জায়গাটায় আমরা পুলিশ এবং এসপিবিএনের সদস্যরা সবাই রয়েছি, সাংবাদিকরাও, কয়েকজন সাংবাদিক, 5 থেকে 6 জন সাংবাদিক, এবং ওখানে যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকও ছিল। আমরা ওই সাংবাদিকরা তাদের সাথেই, পুলিশ প্রশাসনের সাথেই আমরা আছি এবং দেখানোর চেষ্টা করছি ওরা দূরে যে অবস্থান করতেছে লাঠিসোঁটা নিয়ে, তারপরে আমাদেরকে উদ্দেশ্য করে তারা ইট পাটকেল ছুটতেছে, এটা আমরা ওইখানে পুরোটাই আমরা লাইভেও দেখাইছি এবং আমরা দেখতেছি চোখের সামনে এরকম। তো কিছুক্ষণ পরে যেটা হলো যে পুলিশের মধ্যে থেকে এক অফিসার বলল যে এই ওঠেন, সবাই ওঠেন, ওদের ধাওয়া দিতে হবে, ওরা আস্তে আস্তে আগায় আসতেছে। তো তারপরে সবাই উঠলো, সবাই একসাথে উঠে একটা ধাওয়া দিল। হ্যাঁ, ফাঁকা গুলি ছুড়লো এবং হচ্ছে সামনের দিকে ধাওয়া দিল, ধাওয়া দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, এগিয়ে যাওয়ার পরে ওরা যে ব্রিজটা ছিল সেই ব্রিজে তো কিছু আন্দোলনকারী আছে, আক্রমণকারী আছে, আর সামনের ব্রিজে এই তখন আমরা পড়ে গেলাম এই দুই ব্রিজের মাঝখানে পুলিশ এবং হচ্ছে ওরা এবং আমরা সাংবাদিকরা। ঠিক তখনই সেই ভয়াবহ ব্যাপারটা, মানে এই দুই দিক থেকে যখন পুলিশের উপরে আক্রমণ শুরু হলো, এই দুই ব্রিজ থেকে, এই দিক থেকে আর গলি থেকে তো আছে, একদম 4 দিক থেকে, তখন পুলিশ সদস্যরা একদম পিছনে, মানে আর ওটা কন্ট্রোল করার আর কোনো সুযোগ নেই, পুলিশ সদস্যরা তখন দৌড় দিল পিছন দিকে। আবার এইখানে আমরাও তাদের সাথে, সেই পরিস্থিতিটা মানে বলার মতো না, কি যে ভয়াবহতা, পুলিশ সদস্যরা কি অসহায়, এরকম অবস্থায় সেনাবাহিনী তাদেরকে রেখে চলে গেছে। যমুনা টেলিভিশনের ভাইকে আমরা বলছি যে ভাই কি অবস্থা, ভাই দেখলাম যে ফোন দিচ্ছে কাকে যেন, যে ভাই এভাবে সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীর অফিসাররা এদেরকে এভাবে রেখে চলে গেল, এখন এদেরকে তো পুলিশ সদস্যরা যারা আছে এদের কাছে পর্যাপ্ত পরিমাণ নাই, গোলা বারুদ নাই, তারপরে এদেরকে ট্যাকেল দেওয়ার মতো সেই শক্তি নাই, এভাবে রেখে চলে গেল। এভাবে যমুনা টেলিভিশনের ভাই দেখি ফোন দিয়ে কাকে যেন বলছে, হয়তো দায়িত্বপ্রাপ্ত কাউকে বলছে। আমরা ওখানেই ছিলাম এবং হচ্ছে ওরা ধাওয়া দিয়ে একদম ফুল পুলিশ সদস্য এবং যে এসপিবিএনের সদস্যরা আছে এবং আমরা সবাইকে ধাওয়া দিয়ে আবার পৌর মাঠের দিকে আমরা চলে আসলাম। আসার পরে তারপরে অবস্থা এরকম, তখন তো পুলিশরা তাদের কাছে পরাজিত হয়ে গেছে, অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে, ওরা সামনের দিকে আগায় আসছে, আর এরা চেষ্টা করছে তাদের কাছে যা আছে ফাঁকা গুলি টুলি ছড়ে ওদেরকে একটু কন্ট্রোলে রাখা। পরবর্তীতে আমরা স্টেডিয়ামের ওখানে যাওয়ার পরে গাড়িতে উঠলাম এবং হচ্ছে আমার ওখানকার একটা স্থানীয় লোক এসে তখনই আমাকে বলল যে ভাই সামনে যাবেন, আমাকে একটু নিয়ে যান। আমি আরও আগ্রহের সাথে তাকে নিলাম আমাদের গাড়িতে, যে স্থানীয় একজন লোক সাথে থাকা ভালো। পরে হচ্ছে তাকে নিয়ে আমরা 3 জন গাড়িতে করে ওইখান থেকে মেইন রোড, মানে হাইওয়ের দিকে আগালাম। হাইওয়ের দিকে আমরা তো আসলে চিনি না, আমাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে, আমাদের সাথে একটা লোক আছে, ওই তাকে সেই জন্যই নিয়েছিলাম যেন
সে বলতে পারে যে আমরা কোন দিকে যাব। আমরা যাওয়ার সময় মানে পুরো রাস্তাটা আমরা দেখেছি যে মানে শত শত হাজার হাজার ছাত্রলীগের কর্মীরা যারা বসে আছে লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন অস্ত্র ব্যবসায়ী গালাগালাজ করছে। তারপরে এইরকম অবস্থায় তারপরে আমরা হাইওয়েতে আসার পরে মূলত তারপরে আমরা ওখান থেকে একটু মানে স্বস্তিতে হাইওয়েতে এসে আমরা হাইওয়েতে গাড়িটা রেখে আমরা বসে একটু জিরানোর সুযোগ পেলাম আর কি। প্রায় 5 ঘন্টা সময় আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিলাম। 5 ঘন্টা পরে তারপরে ওই হাইওয়েতে এসে ওখানে বসলাম। তারপরে আমাদের আরও যে 2জন সহকর্মী ছিল তাদের সাথেও যোগাযোগ হলো। তারা বললো আপনারা ওখানে বসেন, আমরা আসতেছি। ওরা আমাদের কিছুক্ষণ আগেই বের হয়ে গেছিলো। সাংবাদিকরা হচ্ছে একদমই যখন এনসিপির সদস্যরা এনসিপির নেতারা বের হয়ে গেছে না, তখনই সাংবাদিকরা অধিকাংশই চলে গিয়েছিল। আমরা কয়েকজন ছিলাম। তো তারপরে মাঝখানে যে আরেকটা ঘটনা বলি এখানে, মানে সব থেকে ভয় পাইছিলাম যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ওই আমরা যখন ওই মেল স্পটের ওখানে যে যাচ্ছি না, তখন পিছন থেকে একজন বলছে এই হচ্ছে এই 2টা সাংবাদিক, এই চলে এই সাংবাদিক 2টা খাইয়ে দিই, হ্যাঁ, এরকম পিছন থেকে বলতেছে। আমরা মানে শুনে মানে পিছনে না তাকায় সামনের দিকে খুব জোর পায়ে হেঁটে গেলাম। আরেকটা বিষয় এখানে, আমি আন্দোলনকারী যেগুলো ছিল বা আক্রমণকারী যারা ছিল অধিকাংশই হচ্ছে অল্প বয়সী, মানে এই 15-16 বছর, মানে 80% লোকে আমি দেখেছি যে খুব মানে চ্যাংড়া পোলাপান যেটাকে বলে। ধন্যবাদ শেখর আজাদ, আপনি এত রিস্কের মুখে আমাদের জন্য সংবাদ সংগ্রহ করেছেন, তার জন্য আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাথে থাকার জন্য ধন্যবাদ।